মাঝরাতে হঠাৎ কাকুলির ডাক শুনে ঘুম ভেঙে গেল। শোয়া থেকে লাফ দিয়ে উঠে হাঁপাতে হাঁপাতে শুনতে পেলাম কাকুলি জানালার পাশে দাঁড়িয়ে যেন বলছে, এই শুভ, একটু আসবে বাইরে। আমি তো নিজের কানকেও বিশ্বাস করতে পারলাম না। কাকুলি আমায় ডাকছে, এও কি সম্ভব? তাও আবার মাঝরাতে। নিজের কাছে ব্যাপারটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। তবুও সেই স্বপ্নকে ছুঁয়ে দেখতে বিছানা থেকে নেমে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেলাম। আমি মেন দরজা খুলে বাইরে আসতেই দেখলাম কাকুলি চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠছে। আমি কাকুলির পিছু পিছু সিঁড়ি বেয়ে উঠে পড়লাম ছাদে। মাঝরাত, পুরো শহর ঘুমের দেশে পাড়ি দিয়েছে। নিঝুম হয়ে আছে চারিদিক। ছাদটা জ্যোৎস্নার আলোয় ভেসে যাচ্ছে। ছাদে উঠে কাকুলি আমার দিকে তাকালো। চাঁদের আলোয় কি যে অপূর্ব লাগছে ওকে দেখতে। কাকুলি ছাদের কিনারে গিয়ে বসলো। আমি বসলাম তার পাশে। কাকুলি আমার দিকে তাকিয়ে বলল, তোমায় একটা গল্প বলি? বলো। তুমি কি জানো পৃথিবীতে এমন অনেক জীব আছে যাদের সম্পর্কে মানুষ কিচ্ছু জানে না, তাদের দেখতেও পারে না? জানি। সেই জীবদের মধ্যে এক প্রকার আছে যারা গভীর রাতে মানুষকে ডাকে, তাদের প্রিয় মানুষের কণ্ঠ নকল করে। সেই জীবটা ডাকে একবার দুবার, কিন্তু তিনবার ডাকতে পারে না। কেউ যদি তিনবারের আগে ডাকে তার উত্তর দিয়ে দেয়, তবে সে ফাঁদে পড়ে যায় জীবটা তখন লোকটার প্রিয় মানুষের রূপ ধরে নিয়ে লোকটাকে আকর্ষণ করতে থাকে, তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে থাকে কোথাও। মজার ব্যাপার, সেই প্রিয় মানুষকে ওই লোকটা ছাড়া আর কেউ দেখতে পারে না। এরপর জীবটা ওই লোকটাকে নিয়ে যায় বিপজ্জনক কোনো জায়গায়, শেষে তার জীবন নিয়ে নেয়। আমি কাকুলির দিকে তাকিয়ে রইলাম, কিচ্ছু বললাম না। কাকুলি বলতে থাকলো, এই ছাদের ওই সাইডে রেলিং দেওয়া নেই, আমি এখন ওই ধার দিয়ে হেঁটে যাব, তুমি আসবে আমার পিছু পিছু। এরপর আমি ছাদের ধার ছেড়ে আরো সামনে চলে যাব, তুমিও আমার পিছু নেবে, তোমার লাশটা পড়ে থাকবে নিচে। কাকুলি বলতে বলতে উঠে দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। কাকুলির পিছে পিছে হাঁটতে থাকলাম। কাকুলি ছাদের ধারে চলে গেল। আরেক পা এগুলোই ছাদের শেষ। এরপর শূন্যতা। আমি এই সময়ে ডাকলাম, একটু শুনবেন? কাকুলি অবাক হয়ে তাকালো। আমি বললাম, আপনি আমাকে নিশির ডাকের গল্প শুনিয়েছেন, এই গল্প আমি জানি। 3 ডাকের কথাও আমি জানি। আপনি প্রথমবার ডাকতে আমি বুঝেছিলাম আপনি কাকুলি নন, তবু আপনার পিছু নিয়েছি। কেন জানেন? কাকুলি মাথা নাড়ালো। কারণ আমি কাকুলিকে শেষবার মতো দেখতে চাচ্ছিলাম। আমি জানতাম কাকুলি কোনোভাবেই আমার হবে না, হোক নকল কাকুলি, তবুও কাকুলি তো। আমার আর দুঃখ নেই। আপনি এখন যেখানে নিয়ে যেতে চাইবেন আমি সেখানেই যাব। কাকুলি রূপী অশরীরে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। কৌতূহল নিয়ে জানতে চাইলো, সত্যি কি তুমি কাকুলিকে অনেক ভালোবাসতে? হ্যাঁ, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, কিন্তু আমার ভুলের কারণে কাকুলি মৃত্যু হয়েছে। কিভাবে? আমি শুনতে চাই। শুনবে? তাহলে শোনো। খুব অভিমানী মেয়ে ছিল কাকুলি। আমাকে প্রচন্ড ভালোবাসতো, সন্দেহ করত। ভালোবেসে বিয়ে করেছিলাম ওকে আমি। কিন্তু আমি ভাবির সাথে মশকরা করতাম, এটাও সহ্য করতে পারতো না। একদিন অফিস থেকে বাসায় প্রবেশ করতে শুভর বড় ভাবি মারিয়া কোমর দিয়ে ধাক্কা দিয়ে শুভকে ফ্লোরে ফেলে দিল। হাসতে হাসতে হাত বাড়িয়ে বলল, শেষ, সব শেষ। বিয়ের 1 মাস পার না হতেই কোমরের জোর শেষ হয়ে গেছে। ভাবির হাসির শব্দ শুনে রুম থেকে বের হতেই কাকুলি শুভ আর মারিয়ার কথোপকথন শুনে ফেললো। শুভ ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে বলল, কোমরের জোর আছে কিনা সেটা কি তোমাকে দেখাতে হবে? যাকে দেখানো তাকে রাতে ঠিকই দেখাচ্ছি। আমার কোমরের এক ধাক্কায় ছিটকে ফ্লোরে পড়ার পরও কথার বাহাদুরি দেখাচ্ছ? ভাবি, তুমি কিন্তু সেই পুরনো অভ্যাস এখনো বদলাতে পারোনি। এখন আমার বিয়ে হয়েছে, তোমার সাথে বাহাদুরি দেখানোর সময় আমার এখন নেই। বলেই বেডরুমের দিকে পা বাড়ালো। কাকুলি শুভকে আসতে দেখে রুমের ভেতরে ঢুকে গেল। কাকুলি বিছানার উপরে বসে রাগে ফোঁস করছে। শুভ রুমের ভেতরে ঢুকে বিছানার কাছে আসলো। কাকুলিকে দেখে মুচকি হেসে বলল, কি খবর নায়িকা? কাকুলি কোনো উত্তর দিল না। শুভ বিছানার পাশে বসলো। কাকুলির কাঁধের উপরে হাত রেখে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? আমার মন খারাপ থাকলে সেটা আমার ব্যাপার, তোমাকে তো তা নিয়ে কথা বলতে বলিনি। তোমার কি হয়েছে? তুমি আমার সাথে এরকম চটাং কথা বলছো কেন? আমি তোমার ভাবির মতো হা হা হি হি করে কথা বলতে পারি না। কাকুলি, এইসব কথার মানে কি? এত মানে বোঝাবার সময় আমার নেই। বলেই বিছানা থেকে নেমে হন হন করে রুম থেকে বের হয়ে গেল। শুভ আগাগোড়া কিছুই বুঝতে পারলো না। শুভ কাকুলির পিছু পিছু রুম থেকে বের হয়ে গেল। কাকুলি ড্রয়িং রুমে এসে সোফার উপরে বসে রাগে ফোঁস করতে লাগলো। শুভ এসে পাশে বসে বলল, যখন তোমার সাথে প্রেম করতাম তখনও তুমি এই উগ্র মেজাজে ছিলে। এখন বিয়ে করেছি, অকারণেই মেজাজ দেখাচ্ছ, অকারণে রেগে গিয়ে আমার সাথে কথা বন্ধ করে দিচ্ছ। আমি তো তোমাকে আমার কোমর দিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছি না। আমি তো তোমার শরীরে হাত দিয়ে হা হা হি হি করে তোমার সাথে মশকরা করছি না। তোমাকে আমার সাথে বাহাদুরিও দেখাতে বলছি না। শুভ এবার বুঝতে পারলো আসল ঘটনা কি। শুভ হাসতে হাসতে বলল, তুমি ভাবিকে নিয়ে সন্দেহ করছো? তোমরা সন্দেহর কাজ করবে, আর আমি সন্দেহ করলেই দোষ। দেখো কাকলি, দেবর ভাবির মধ্যে হাসি তামাশা হয়, সেজন্য তুমি সামান্য বিষয় নিয়ে মাইন্ড করবে, এটা কিন্তু বাড়াবাড়ি। কাকুলি বসা থেকে দাঁড়িয়ে গিয়ে উত্তেজিত হয়ে বলল, আমার যদি দেবর থাকতো আমি
কোনোদিনও দেবরের সাথে এমন বেহায়াপনা করতে পারতাম না। তোমার ভাবি যেটা তোমার সাথে করে সেটা একদম উচ্ছৃঙ্খলতা, অসভ্যতা। ভাবির বিরুদ্ধে কাকলির এমন আচরণে শুভ ক্ষিপ্ত হয়ে কাকলির গালে কষে চড় বসিয়ে দিল। কাকলি গাল চেপে ধরে রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, তুমি আমাকে মারলে? আমার বাবা মা ভুলেও কোনোদিন আমার গায়ে ফুলের টোকাও দেয়নি, আর তুমি আমাকে মারলে, তাও আবার অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আমি কি এমন অন্যায় করেছি? তুমি তোমার চরিত্র খারাপ করেছো, তোমার চরিত্রহীন ভাবি সাপোর্ট করেছো। বলেই দৌড়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। শুভ ভীষণ টেনশনে পড়ে গেল। ড্রয়িং রুমের বাহিরে আসতে মারিয়ার সামনে পড়ে গেল। ড্রয়িং রুমে এত সময় যে ঘটনা ঘটেছে মারিয়া ড্রয়িং রুমের বাইরে দাঁড়িয়ে সবই দেখেছে। মারিয়া কাকলিকে বলল, তুমি ভুল ভাবছো, আমি ওর সাথে সির্ফ মজা করেছি। এটাকে মজা করা বলে না, এটাকে বলে অশ্লীলতা। আর আপনার মধ্যে আমি ভদ্রতা নম্রতা কিছুই দেখতে পাইনি, দেখতে পেয়েছি উচ্ছৃঙ্খলতা। দেখো কাকলি, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, বেশি কথা বলছো। সত্য কথা বললে বাড়াবাড়ি হয়ে যায়, আর আপনাকে বলে কি লাভ? আমার তো মনে হয় পরিবারের কাছ থেকে আপনি ভদ্রতার শিক্ষায় পাননি, মনে হয় রাস্তায় বড় হয়েছেন। কাকলির মুখে এমন কথা শুনে মারিয়ার মাথা রক্ত টকবক করে ফুটতে লাগলো। নিজেকে আর সামলাতে পারলো না, কোষে চর বসিয়ে দিল কাকলির গালে। এমন সময় শুভ এসে সামনে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, ভাবি তুমি এটা কি করলে? থাক, জুতা মেরে গরু দান করতে হবে না, আমার যা বোঝার সব বুঝে গেছি। তোমরা কঠিন সম্পর্কের মধ্যে আছো, বাংলা ভাষায় বলে অবৈধ সম্পর্ক। আমি সেই সম্পর্কের মধ্যে কাটা হয়ে দাঁড়াতে চাই না, আর এত অপমানিত হয়ে বাঁচতেও চাই না। বলেই দৌড়ে তার বেডরুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। শুভ চমকে উঠল, দৌড়ে দরজার সামনে এসে দরজা ধাক্কা দিতে লাগলো, কিন্তু কাকলি দরজা খুলছে না। কান্না করতে করতে আমি বললাম, মুহূর্তের মধ্যে সবকিছুই শেষ হয়ে গেল। কাকলি বিষ খেয়ে আত্মহত্যা করলো। আমি চিরদিনের জন্য হারালাম আমার ভালোবাসার মানুষটাকে। আমার কান্না দেখে অশরীরী রূপ কাকলি বলল, আমি বুঝতে পারছি তুমি কাকলিকে প্রচণ্ড ভালোবাসতে, এখনো ভালোবাসো। হ্যাঁ, আমি কাকলিকে এখনো ভালোবাসি, তাই আমি কাকলির কাছে যেতে চাই। আপনি আমাকে কাকলির কাছে নিয়ে যাবেন? আত্মহত্যা মহাপাপ, তাই আত্মহত্যা করি না, কিন্তু আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমি এই বিষাদময় জীবন থেকে মুক্তি পাবো। আমি আমার ভালোবাসার মানুষ কাকলির দেখা পাবো। আমার বিশ্বাস পরপারে কাকলি আমার জন্য অপেক্ষা করছে। অশরীরী রূপ কাকলি বলল, তুমি সত্যটা জানো না, কাকলি আত্মহত্যা করেনি, ওকে মেরে ফেলা হয়েছে। কথাটি শোনা মাত্রই আমি চমকে উঠলাম, চোখ জুড়ে ছলছল করছে পানি। আমি জানতে চাইলাম, কি বলছেন আপনি? কে কাকলিকে মেরে ফেলেছে? শুনবে কোনো একদিন, সব ঘটনা তোমাকে খুলে বলবো। একটু পরেই সকাল হয়ে যাবে, আমার এখন যাওয়ার সময় হয়েছে। বলেই অশরীরী ভ্যানিশ হয়ে গেল। আমি চতুর্দিকে তাকে খুঁজতে লাগলাম, কিন্তু তাকে পাচ্ছি না। টেনশনে আমার মাথা ভন ভন করছে। কি বলল সে? কাকলিকে কে মেরেছে? আর রুমের ভেতর তো কাকলি ছাড়া আর কেউ ছিল না। রহস্যের জট বাঁধল শুভর মনে, অস্থির হয়ে উঠল শুভ। প্রিয় দর্শক, শুভ কি পারবে এই রহস্যময় জট খুলতে? অশরীররূপী কাকলি কি আবারও ফিরে আসবে? সে কি রহস্য ভেদ করে সব ঘটনা খুলে বলবে? আমরাও জানতে চাই। আপনারা যদি জানতে চান তাহলে দ্বিতীয় পর্ব পর্যন্ত অপেক্ষা করুন। আমরা খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আসব। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।